আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জনসভা থেকে বলেছেন যে আপনারা সোনা কেনা বন্ধ করুন, বিদেশে যাত্রা বন্ধ করুন, বিদেশি জিনিস ব্যবহার কম করুন। যেন শুনলে মনে হবে অনেকটা স্বদেশি আন্দোলনের কথা বলছেন না তো ভদ্রলোক। এই একই কথা 2013-এ পি চিদম্বরম বলেছিলেন, তখন নরেন্দ্র মোদী ভয়ানকভাবে তার বিরোধিতা করেছিলেন। তারও আগে বহু রাষ্ট্রনেতা কথা বলেছেন। যখনই অর্থনৈতিক সংকটে দেশ পড়ে তখন এটি বাস্তব হয়ে ওঠে। আমরা জানি যে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটি একটি মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়ে আসছে 1953-54 এই সময় থেকে। ইউনাইটেড নেশনস এটাকে একটি প্রধান মানকের আখ্যা দেয়। তো এই যে জিডিপি ব্যাপারটা কি? এটা সমস্যায় পড়লে নাকি আমাদের খুব সংকটে পড়ে যেতে হয়, আমাদের সাধারণ মানুষকেই তার বোঝাটা বইতে হয়। নরেন্দ্র মোদী আমাদেরকেই সেই বোঝাটা বইতে বলেছেন। আবারও এর আগে চিদম্বরমও বলেছিলেন, তার আগে কখনো ইন্দিরা গান্ধীও বলেছিলেন। তো এই যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এই ব্যাপারটা কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্টকে খুব সহজে বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে আমরা মোট যা কনজিউম করি, যা মোট ইনভেস্টমেন্ট হয়, গভর্নমেন্ট যা এক্সপেন্ডিচার করে, এবং সেই সব থেকে যদি আমরা মোট যা ইম্পোর্ট করি এবং এক্সপোর্ট করি তার বিয়োগফল, অর্থাৎ আমরা যা বাইরে পাঠাই এবং যা ইম্পোর্ট করি তার বিয়োগফলটাকেও যদি এর সঙ্গে যোগ করে নেওয়া যায়, তাহলে সেটা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাকশন। এটা খুবই সিম্পলিফাইড একটা বিষয়। এবার এটাকে ভেঙে না বুঝলে ঠিক আমরা বুঝতে পারবো না। এই যে প্রোডাকশন ব্যাপারটা কি, গুডস এবং সার্ভিসেসে মোট যা প্রোডাকশন হয় একটা কোনো নির্দিষ্ট সময়ান্তরে, ধরা যাক সেটা একটা বছর, একটা ফিসকাল ইয়ারে, সেটাকে আমরা বলবো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন ব্যাপারটাকে একটু বোঝা যায়। ধরা যাক একটা জঙ্গল আছে, সেই জঙ্গলটাকে লিজ দিয়ে দেওয়া হলো, জঙ্গলের সমস্ত গাছ কেটে ফেলা হলো, মোট একটা প্রোডাকশন হলো লগের প্রোডাকশন। এটা একটা প্রোডাকশন, এটা জিডিপিতে ভ্যালু অ্যাড করবে। এবার এই জঙ্গলটার মাটির নিচে ছিল কয়লা অথবা লোহা অথবা অন্য কোনো আকরিক, সেটাকে তুলে ফেলা হলো। এখানে হচ্ছে মাইনিং। এই যে মাইনিং অপারেশন, এটা ইটসেলফ জিডিপিতে অ্যাড করবে। যা মাইন্ড হলো সেটা একটা প্রোডাক্ট হিসেবে জিডিপিতে অ্যাড করবে, সেটাকে রিফাইনারিতে নিয়ে যাওয়া হলো, সেটা জিডিপিতে অ্যাড করবে, এবং যা ফাইনাল প্রোডাকশন হচ্ছে সেটাও জিডিপিতে অ্যাড হবে। এবার ওইখানে খনি টনি খুলে ফেলা হয়েছে, ফলে প্রচণ্ড সয়েল ইরোশন হয়েছে, ফলে প্রচুর ওখান থেকে যে ঝর্ণাগুলো ছিল তার ক্যাচমেন্ট এরিয়াগুলো নষ্ট হয়ে গেছে, এবং গাছের যে কভার ছিল সেটাও নষ্ট হয়ে গেছে, ফলে প্রচুর সয়েল ইরোশন, এবং যে সিজনাল ফ্লো সেটা খুবই আপ ডাউন হয়ে গেছে। যখন বৃষ্টি পড়ছে তখন প্রচণ্ড সিজনাল ফ্লো হচ্ছে, এবং যখন বৃষ্টি নেই অর্থাৎ গ্রীষ্মকালে তখন সিজনাল ফ্লো প্রায় শূন্যের দিকে। ফলে খরা এবং বন্যার তীব্রতা বাড়ছে, ফলে ভূমি ধসের সম্ভাবনা বাড়ছে এবং সয়েল ইরোশনের সম্ভাবনা বাড়ছে। একই সঙ্গে ক্ষয়প্রাপ্ত হচ্ছে জমির উর্বরা শক্তি। ফলে কৃষককে একই সঙ্গে অথবা সাধারণ মানুষকে একই সঙ্গে খরা বন্যার যে সংকট তার সঙ্গে যুঝতে হচ্ছে, একই সঙ্গে কম উৎপাদনের সঙ্গে যুঝতে হচ্ছে, এবং জমির উর্বর শক্তি কমে যাওয়ার ফলে সেখানে অনেক বেশি পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করতে হচ্ছে। এই রাসায়নিক সার কিনতে এবং এই যা যুঝতে হচ্ছে সাধারণ মানুষকে, তারা যা যা মেজার্স নেবেন তার জন্য তারা কিছু না কিছু কনজিউম করবেন। এই পুরো জিনিসটাও জিডিপিতে অ্যাডেড হবে। এরপরে মানুষের মধ্যে রোগ তৈরি হবে। মাটির তলা থেকে জল তুলে নিয়ে মানুষকে যেহেতু সেচ দিতে হচ্ছে, তাই পাম্পসেট কিনতে হয়েছে, সেটা জিডিপিতে অ্যাড করেছে, ফলে জলস্তর নিচে নেমেছে, এবং জঙ্গল ধ্বংস হয়ে যাওয়ার কারণেও জলস্তর নিচে নেমেছে, এবং মাটির তলা থেকে আর্সেনিক উঠে আসছে, এবং তার জন্য মানুষের রোগ হচ্ছে। এছাড়াও পলিউশন, অর্থাৎ ওই খনির দূষণ এবং যে রিফাইনারি তার দূষণের জন্য মানুষ বিভিন্ন ধরনের রোগে ভুগছেন। ভারতবর্ষের ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডের বিস্তীর্ণ কয়লা খনি অঞ্চল এবং অন্যান্য খনি অঞ্চল, বক্সাইট খনি অঞ্চলে আমরা দেখব যে আপার এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে ভারতবর্ষের বিরাট একটা অংশ আক্রান্ত, এবং সেটা প্রায় মহামারী, কিন্তু আমাদের চোখের সামনে তুলে ধরা হয় না। এই সমস্ত কিছুর জন্য যে ট্রিটমেন্ট, তারা যদি আদৌ ট্রিটমেন্টের ব্যবস্থা পান, সেটাও তাদের কনজামশন হলে আমি জিডিপিতে অ্যাড করলো। অর্থাৎ এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে মানুষের শ্রম নিহিত রয়েছে। মানুষকে আজকে শ্রমকোডের মধ্যে দিয়ে 12 ঘন্টা খাটাতে হচ্ছে, ফলে জিডিপিতে অ্যাড হচ্ছে, কারণ ওই একই মানুষ অনেক বেশি প্রোডাকশন, এখন তুলনায় বেশি প্রোডাকশন তারা করতে পারবেন। অর্থাৎ জিডিপির মধ্যে নিহিত রয়েছে এনভায়রনমেন্টাল ক্যাপিটাল,
জিডিপির মধ্যে নিহিত রয়েছে হিউম্যান ক্যাপিটাল এবং তার সঙ্গে ক্যাপিটাল ইটসেলফ, এই তিনটে জিনিস নিয়ে জিডিপি তৈরি হয়। আমরা এখন যেভাবে জিডিপিকে ক্যালকুলেট করি সেই ক্যালকুলেশনের প্রক্রিয়া শুরু হয়েছিল 1934-এ। দ্য গ্রেট ডিপ্রেশন বলে একটা ঘটনা ঘটেছিল যখন ইকোনমিক কোলাপস করেছিল প্রথম বিশ্বযুদ্ধের 10 বছর পর, এবং যা নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্মদাত্রী। এই সময় আমেরিকান কংগ্রেসে একজন ইকোনমিস্ট সাইমন, তিনি আসলে ছিলেন তৎকালীন ইউএসএসআর এর, ইউক্রেন তখন তার অন্তর্ভুক্ত ছিল, খার্কিভ বলে একটা অঞ্চল, সেখান থেকে তিনি তার পরিবার সহ চলে এসেছিলেন আমেরিকায়, এবং তিনি এই জিডিপির কনসেপ্টটি দেন। এবং এই জিডিপির কনসেপ্টটি তিনি দিয়েছিলেন ওই গ্রেট ডিপ্রেশনের পরে। একটা জিনিস অনুভূত হয়েছিল যে কিভাবে মোট প্রোডাকশন হচ্ছে প্রাইভেট ওনারশিপের আন্ডারে, এটাকে বোঝা দরকার এবং এটা একটা ট্র্যাক রাখা দরকার। এই ট্র্যাকটা যাতে রাখতে পারা যায় তার জন্য তিনি এই জিডিপির কনসেপ্টটা দেন সাইমন। এবং তিনি তার পাশাপাশি এও বলেন এটা কিন্তু হ্যাপিনেস অথবা ওয়েলবিং এর কোনো একটা মানক হতে পারে না। যাই হোক, তারপর 1944 সালে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক তৈরি হয়, তারা জিডিপিকে গ্রহণ করে, এবং তারপর ইউনাইটেড নেশনস 1953 বা 54 এই সময় জিডিপির ধারণাটাকে একটি সাম্যক মানক এবং একটি সাধারণ মানকের আখ্যা দেয়। এবং তারপর থেকেই আমরা জিডিপি দিয়েই যেন বা আমাদের ভালো মন্দ বিচারটা করতে থাকি। তো জিডিপি এভাবে বাড়ে। এখন ভারতবর্ষে কি ঘটছে ঘটনাটা, জিএনপি বলে একটা ব্যাপার আছে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আমাদের সবসময় জিডিপির থেকে কম। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আমরা যদি জিডিপির সঙ্গে এটা যোগ করি যে ভারতবর্ষে উৎপাদিত এমন পণ্য, এমন প্রোডাকশন যা ফরেন কোম্পানিজরা করছে, তাকে যদি ভারতবর্ষের বাইরে ভারতবর্ষের নাগরিকরা, ভারতীয় কোম্পানিরা কিছু প্রোডাকশন করছে যেটা ভারতে ফিরে আসছে, এটাকে যদি বিয়োগ করি এবং তাকে যদি জিডিপির সঙ্গে যোগ করি তাহলে দাঁড়ায় গ্রস ন্যাশনাল প্রোডাকশন। এই গ্রস ন্যাশনাল প্রোডাকশন বিগত বহু বছর ধরে 1990 এর পর থেকেই ভারতবর্ষে জিডিপির তুলনায় কম, জিডিপি তুলনায় বেশি জিএনপি থেকে। তো এটা একটা খুবই সংকটের জায়গা। অর্থাৎ ভারতবর্ষে প্রোডাক্ট প্রডিউস হচ্ছে, ভারতবর্ষের উৎপাদিত দ্রব্য যা বিদেশি কোম্পানিগুলো, বিদেশি ন্যাশনালরা করছেন এবং সেটা বাইরে চলে যাচ্ছে। শুধু তাই নয়, এটা শুধু দেশ বিদেশের ব্যাপার না, মোদ্দা কথা হচ্ছে ভারতের প্রোডাক্ট বাইরে, উৎপাদিত দ্রব্য ভারতে ব্যবহৃত না হয়ে, এখানে রিইনভেস্ট না হয়ে তা বাইরে চলে যাচ্ছে। এই একই সমস্যার কথা আমরা নানা সময় নানা রাজনীতিবিদদের কাছ থেকে শুনি। আমরা শুনেছি সুইস ব্যাংকের কথা, আমরা শুনেছি এই কিছুদিন আগেই একটা নিউজ বেরিয়েছিল যে ভারতবর্ষে ভারতের ক্যাপিটালিস্টরা তারাও ভারতবর্ষে ইনভেস্ট করছে না, রিইনভেস্ট করছে না, তারা এটাকে তাদের অ্যাকুমুলেটেড ওয়েলথকে বাইরে পাঠিয়ে দিচ্ছে। এখন এই যে বাইরে যা যাচ্ছে, যার ফলে জিডিপির থেকে কমে যাচ্ছে, যেটা একটি অশনি সংকেত, এটাকেই হয়তো আটকানোর কথা বলছেন নরেন্দ্র মোদী বা 2013 পি চিদম্বরম বা তারও আগে ইন্দিরা গান্ধী। এখন বাস্তবে ঘটছে নাকি, ভারত অন্যদিকে ইউএস এর সঙ্গে ডিল করছে যে আগামী 5 বছরে $500 বিলিয়ন, $100 বিলিয়ন প্রত্যেক বছর তারা ইম্পোর্ট করবে, এবং এই 2024-এ মোট ইম্পোর্টের পরিমাণ ছিল $39 বিলিয়ন। বছরে $39 বিলিয়ন থেকে ইম্পোর্ট কেবলমাত্র ইউএস এর সঙ্গে ইম্পোর্টটাকে বাড়িয়ে $100 বিলিয়ন ভারতকে নিয়ে যেতে হবে এই ডিল অনুযায়ী। ভারতবর্ষে এই কিছুদিন আগে এআই সামিট হলো, সেখানে বিশাল ধাক্কানিনাদ পেটানো হলো, এবং সেখানে ওপেন এআই সহ বিভিন্ন ধরনের যে এআই কোম্পানিগুলো, ক্লড থেকে শুরু করে ওপেন এআই, তারা সবাই ভারতে তাদের ডেটা সেন্টার তৈরি করবে। এই ডেটা সেন্টারের আইপি কিন্তু থাকবে তাদের কাছে, ফলে প্রফিট কাদের কাছে থাকবে, তাদের কাছে থাকবে। ভারত তাহলে পেল কি, ভারত দিল কি? তার আগে বলি, ভারত দিল বিনামূল্যের জল, ভারত দিল জমি, ভারত দিল শক্তি, ভারত দিল মানুষের মেধা, এবং এই সবটা দিয়ে যে প্রোডাকশন হবে সেই প্রোডাকশনের আইপি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সেটা কিন্তু থাকছে ওই বিদেশি কোম্পানিগুলোর কাছে। ফলে আবারও জিডিপির থেকে নিচের দিকে যাবে। তাহলে বর্তমান যে সরকার, তাদের যে ইকোনমিক পলিসি, তা আরও বেশি করে জিএনপিকে নামিয়ে দেবে, এবং জিডিপির তুলনায় তা যত নামবে তত কিন্তু আমরা ডেফিসিটের মধ্যে পড়ব এবং ইকোনমিক ক্রাইসিসের মধ্যে পড়ব। কিন্তু দেখুন, নরেন্দ্র মোদী বলছেন আপনি
সোনা কিনতে পারবেন না। জানো আমরা কত সোনা কিনি? ভারতবর্ষের মোট সম্পদের 60% মাত্র 1% মানুষের দখলে, এবং মাত্র 1700 জন কোটিপতি, মানে কোটিপতি কোটি কোটির কোটি কোটিপতি আর কি, তারা ভারতবর্ষের মোট জিডিপির 50%-এর সমান মানে প্রোডাকশন করেন প্রত্যেক বছর। জিডিপির 50% ভারতবর্ষের মাত্র 1700 জন মাল্টি বিলিয়নিয়ার। তো এই বার্ডেনটা আপনার আমার উপর পড়ছে, আপনার আমার পকেট থেকে যাবে। তার কারণ ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে যে পেট্রোলের দাম বেড়ে যাবে, ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে গ্যাস বছরে 6টা না কটার বেশি দেবে না। গ্যাসের দাম, কমার্শিয়াল গ্যাসের দাম ইতিমধ্যে বেড়ে গেছে, ফলে স্মল ভেন্ডাররা মার খাচ্ছে। এর ফলে কি হচ্ছে, এই যে ইকোনমিক পলিসি, এই ইকোনমিক পলিসির ফলে একদিকে আমাদের নেচার ধ্বংস হচ্ছে, প্রকৃতি ধ্বংস, যার ফলে মানুষের জীবন জীবিকা, সংস্কৃতি, ভাষা এগুলো ধ্বংস হচ্ছে, মানুষের কর্মসংস্থানের জায়গা ধ্বংস হচ্ছে, নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না। পরিষ্কার বুঝেন এই নতুন কর্মসংস্থান তৈরির জায়গাটা পুরোটা ভাঁওতা, না হলে এত ইনইকুয়ালিটি তৈরি হতো না। ভারতের যে ইকোনমিক গ্রোথ কার্ভ, তা এই মুহূর্তে কে গ্রোথ কার্ভের মতো। কে গ্রোথ কার্ভ মানে মানে আপনি যদি একটা অ্যাক্সিসে, উলম্ব অ্যাক্সিসে আপনি যদি জিডিপি গ্রোথকে রাখেন এবং অনুভূমিক অ্যাক্সিসে যদি আপনি টাইমকে রাখেন, তাহলে দেখবেন যে এমনিতেই যারা বিলিয়নিয়ার মিলিয়নিয়ার তারা অনেকটা এগিয়ে আছে, ফলে তাদের গ্রোথ কিন্তু একদম সুন্দর ওপরের দিকে যাচ্ছে। আর ভারতের বটম হাফ তারা এমনিতেই পিছিয়েছে এবং তাদের গ্রোথ কিন্তু নিচের দিকে যাচ্ছে। অর্থাৎ একটা উল্লম্ব, তার থেকে মাত্র এই 1700 জন অর্থাৎ 1%, তাদের গ্রোথ কার্ভ যাচ্ছে উপরের দিকে এবং বাকি পুরোটা গ্রোথ কার্ভ যাচ্ছে নিচের দিকে। ফলে যে কে গ্রোথ কার্ভ, এইটা ভারতবর্ষের ইকোনমির এই মুহূর্তে ফিচার। আমরা প্রকৃতি কর্মীরা ঠিক এই জায়গাটাতেই বিরোধ করছি। আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিরোধী নই। আমরা কি ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, রিইনভেস্টমেন্ট কোথায় হবে, জিডিপি কিভাবে ক্যালকুলেটেড হবে, জিডিপি কি শুধুমাত্র গুডস অ্যান্ড প্রোডাক্টের টোটাল কিউমুলেটিভ ভ্যালু দিয়ে ক্যালকুলেটেড হবে, নাকি গুডস অ্যান্ড প্রোডাক্টের কিউমুলেটিভ ভ্যালু প্লাস নেচার ক্যাপিটাল এবং হিউম্যান ক্যাপিটাল এই দুটোকে ধরে নিয়ে ক্যালকুলেট করতে হবে। যদি এই মুহূর্তে এভাবে ক্যালকুলেশন করি আমরা, তাহলে আমরা দেখব ভারতের জিডিপি যা দেখানো হচ্ছে তার ধারে পাশে না, সম্ভবত এটা নেগেটিভে যাবে। ইয়েস, ইট ইজ নেগেটিভ। যে পরিমাণ লুট চলছে, জিএনপি যেভাবে নামছে, এনএফআইএ বলে একটা কনসেপ্ট আছে, ওই যা বললাম যে যা ভারতের সম্পদ ব্যবহার করে, জল, বায়ু, মাটি, মানুষ, এই সব কিছুকে ব্যবহার করে মোট যা প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশন যা বাইরে চলে যাচ্ছে তার তুলনায় ভারত বাইরে থেকে যা প্রোডাকশন ভারতে নিয়ে আসছে তার ভ্যালু নেগেটিভ। এটা হচ্ছে একটা মুশকিলের জায়গা। এবং এর লোড আপনি আমি বহন করছি, আপনার আমার পকেট বহন করছে, এখানেই সীমাবদ্ধ নয়, বহন করছে আমাদের ভবিষ্যৎ। এই যে এক্সট্র্যাক্ট করো নেচার থেকে এবং মানুষের থেকে, তারপর একটা প্রোডাকশন করো, তারপর একটা কনজামশন করো এবং তারপর একটা ওয়েস্ট জেনারেট করো, এই যে চক্র, এই যে ইকোনমিক চক্র, এই চক্র যদি এভাবেই চলতে থাকে, তাহলে আমাদের নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, আমাদের বেঁচে থাকবার সম্ভাবনা, আমাদের ভবিষ্যৎ, এই সবটাই চলে যাচ্ছে কিন্তু খুবই সমস্যাজনক জায়গা। আমরা প্রকৃতি কর্মীরা ঠিক এই জায়গাটাতেই বিরোধ করছি। সুপ্রিম কোর্ট কয়েকদিন আগে বলেছে, আচ্ছা বলুন তো যে কোন এনভায়রনমেন্টালিস্ট কবে কোন প্রজেক্টকে ওয়েলকাম করেছে। আচ্ছা করবো কেন? যে ধরনের ইকোনমিক পলিসিস, যে ধরনের ইকোনমিক প্রজেক্টস, যে সিস্টেম আমাদের প্রত্যেক দিনের বেঁচে থাকাকে, আগামীকে, আমাদের সন্তানদের বেঁচে থাকাকে জেপারডাইজ করে, সমস্যা ফেলে দেয়, আমরা তাকে এন্ডোর্স করব কেন? এবং এই এন্ডোর্স না করাটা আপনাদের কনফিডেন্ট হতে হবে বন্ধু, যারা আমাকে বলছেন যে দাদা চলো আমরা প্রকৃতি, প্রাণ প্রকৃতি পরিবেশের জন্য একটি রাজনৈতিক ভয়েস, একটি রাজনৈতিক শক্তি গড়ে তুলি। এই জায়গাটা যদি আমরা কনফিডেন্ট না, তাহলে কিন্তু আমরা পারবো না। আমাদেরকে সারাক্ষণ কিন্তু মিসলিড করা খুব সহজ হয়, এমনকি আমরা মানুষের সঙ্গে খুব সহজে তাদেরকে বোঝাতেও পারবো না। ব্যাপারটা মোটেই জটিল না, মোটে জটিল না। এই জায়গাটা খুব কনফিডেন্ট হন বন্ধু। চলুন আমরা শুরু করি। আমরাই প্রকৃতি কর্মীরাই, যারা প্রকৃতিকে কোনো বিচ্ছিন্ন সত্তা আকারে না, মানব সত্তা, প্রকৃতি সত্তাকে একটি যৌথ সত্তা আকারে দেখছি এবং তাকে ধ্বংসের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, তারাই আগামী ভবিষ্যৎকে আমাদের সন্তানদের রক্ষা করবার চাবিকাঠিটিকে বহন করছি রাজনীতির মধ্যে দিয়ে। এই রাজনীতিটি মানুষের রাজনীতি, একে প্রতিষ্ঠা করতে হবে।
কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে তা করছে না, কোনো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে তা করবার কথা ভাবছেন না। যদি ভাবতো, আমরা জানি না, মানে বেশিরভাগই তো আমাদের অজানা, যদি ভাবেন তাহলে খুবই ভালো, আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে নিশ্চয়ই তাদের দেখা পেয়ে যাব। কিন্তু আমাদের শুরু করতে হবে। উই হ্যাভ টু বি কনফিডেন্ট, উই হ্যাভ টু বি কনফিডেন্ট অন হোয়াট উই আর প্রিচিং, for what we are preaching and how we are preaching. We have to be confident on that also. So চলুন, let's start.